হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফর ক্লাস 4, অর্থাৎ যারা চতুর্থ শ্রেণীতে পড়ো তাদের জন্য আমাদের পরিবেশ বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র 2026 থেকে থার্ড সামেটিভ ইভলিউশনের জন্য যে 2 নম্বর স্কুল আছে অর্থাৎ চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, তার সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব। পুরো ভিডিওটার সঙ্গে থেকো এবং যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলো প্রথমেই দেখে নেই, একের দাগে শূন্যস্থান পূরণ করতে বলেছে। কয়ে দেখো, একই পরিবারের শাখা প্রশাখাকে ড্যাশ বলে। একই পরিবারের শাখা প্রশাখাকে কি বলে? আত্মীয় বলা হয়। শূন্যস্থান লিখবে আত্মীয়। ক্ষয়ের দাগে দেখো, জামা মসজিদ মুঘল সম্রাট ড্যাশ বানিয়েছিলেন। জামা মসজিদ মুঘল সম্রাট কে বানিয়েছিলেন? মুঘল সম্রাট শাহজাহান বানিয়েছিলেন। শাহজাহান লিখবে শূন্যস্থানে। গয়ের দাগে দেখো, বিশ্বজিতের গুরু ছিলেন ড্যাশ। বিশ্বজিতের গুরু কে ছিলেন? বিশ্বজিতের গুরু ছিলেন জাম্ভোজি। বিশ্বজিতের গুরু ছিলেন, শূন্যস্থানে লিখবে জাম্ভোজি। এবারে ঘয়ের দাগে দেখো, পাথর কেটে নকশা তৈরি করাকে ড্যাশ বলে। পাথর কেটে নকশা তৈরি করাকে শূন্যস্থান লিখবে ভাস্কর্য। ভাস্কর্য বলে। উমার দাগে দেখো, ড্যাশ সমাজে মা পরিবারের প্রধান। খাসিয়া সমাজে, মনে রাখবে খাসিয়া একটা উপজাতি, সেই সমাজের হচ্ছে মা পরিবারের প্রধান। খাসিয়া লিখবে শূন্যস্থানে। দুয়ের দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে চলো দেখে নিই। সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দিতে বলেছে, অর্থাৎ মাল্টিপল চয়েস প্রশ্ন। কয়ের দাগে দেখো, টয় ট্রেন দেখা যায় কলকাতায়, দার্জিলিংয়ে, হুগলিতে। মাথায় টিক চিহ্ন দেবে, দার্জিলিং হবে সঠিক উত্তর, পাশে দেওয়া আছে টিক চিহ্নও দেওয়া আছে, দেখবে। ক্ষয়ের দাগে দেখো, মানুষ প্রথম পোষ মানিয়েছিল ঘোড়াকে, কুকুরকে, বেড়ালকে। এগুলো আগেই পড়েছো। কুকুরকে হবে সঠিক উত্তর। ঠিক আছে। গয়ের দাগে দেখো, সোলার কাজ যারা করেন তাদের বলে, তাদের কি বলে? মালাহার বলে না পটুয়া বলে না মালাকার? টিক চিহ্নটা ভুল জায়গায় দেওয়া আছে। যারা সোলার কাজ করেন এটা কিন্তু ভুল। যারা সোলার কাজ করেন তারা হলো মালাকার। ঠিক আছে, মালাকার। ভালো করে দেখবে। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে আছে, কি আছে? রেল ইঞ্জিন তৈরির কারখানা, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। ঠিক আছে, এইখানটায়ও ভুল আছে। এটা জাহাজ তৈরি কারখানা হবে না, চিত্তরঞ্জনে আছে রেল ইঞ্জিন নির্মাণ কারখানা। ঠিক আছে, পাশে উত্তরটা দেওয়া আছে, দেখে নেব উত্তরটা ঠিক আছে। উমার দাগে দেখো, একটি সৌধের উদাহরণ হলো ভিক্টোরিয়া, তাজমহল, সূর্য মন্দির। তাজমহল হবে এখানে, ঠিকঠাক আছে তাজমহল। এবারে দেখো, তিনের দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে। কুটির শিল্প কাকে বলে? কয়ের দাগে দেখো উত্তরটা দেখে নেই চলো, পাশে দেওয়া আছে। যে শিল্প গড়ে তোলার জন্য কোনো বড় কারখানার প্রয়োজন হয় না এবং সাধারণ সরঞ্জাম নিয়ে পরিবারের সদস্যরা মিলে নিজেদের বাড়িতেই পণ্য উৎপাদন করে, তাদের কুটির শিল্প বলে। এখানে এটা তোলার হতো, তোলার, তালার হবে না, তোলার হবে। যেমন উদাহরণ কি কি আছে ব্যাকেটে দেখো, তাঁত শিল্প, মৃৎশিল্প এটসেট্রা। পাশে কিছু ছবি দেওয়া আছে, দেখবে। অর্থাৎ যে শিল্প গড়ে তোলার জন্য কোনো কারখানার প্রয়োজন হয় না, সাধারণ সরঞ্জাম নিয়ে পরিবারের সদস্যরা মিলে বাড়িতেই পণ্য উৎপাদন করে। অর্থাৎ যারা যখন মাটির কাজ করে বাড়িতেই করে থাকে, কোনো শিল্প কলকারখানার প্রয়োজন হয় না। যারা তাঁতের কাপড় বানায় দেখবে বাড়িতেই করে থাকে। ঠিক আছে, এগুলোকে কুটির শিল্প বলে। এবার ক্ষয়ের দিকে দেখো, মালাহার কাদের বলে? যারা ডোকরা শিল্প বা পিতলের ঢালাইয়ের জিনিসপত্র তৈরি করেন তাদের মালাহার বলা হয়। মালাকার আর মালাহারের মধ্যে পার্থক্য আছে। মালাকার হচ্ছে যারা সোলার কাজ করে থাকেন, ওই পুজোর সময় ঠাকুরের কাছে যে সমস্ত সোলার জিনিস দেওয়া হয় সেগুলোকে মালাকার বলছে। তারা যারা বানায় তাদেরকে মালাকার বলা হয়। আর মালাহার কাকে বলা হচ্ছে? যারা হচ্ছে ডোকরা শিল্প বা পিতলের ঢালাইয়ের জিনিসপত্র তৈরি করেন তাদের মালাহার বলে। পাশে কিছু ছবি দেওয়া আছে, দেখো। পিতলের তৈরি এইসব জিনিসপত্র যারা তৈরি করেন তাদেরকেই মালাহার বলা হয়। এবারে দেখো, গয়ের দাগে সারি গান কাকে বলে? বিশেষ করে নৌকা বাইচ বা মাঝি মোল্লাদের দলবদ্ধ কায়িক শ্রমের কাজ করার সময় কাজের ক্লান্তি দূর করতে একসঙ্গে সুর মিলিয়ে যে গান গাওয়া হয় তাকে সারি গান বলা হয়। পাশে কিছু ছবি দেওয়া আছে, নৌকা বাইচের। এই নৌকা বাইচ বা মাঝি মোল্লারা যারা হচ্ছে নদীতে যাত্রী পারাপার করেন যারা, তারা হচ্ছে এই কাজের ক্লান্তি দূর করার সময় একসঙ্গে সুর মিলিয়ে যে গান গায় তাকে সারি গান বলা হয়। এবারে ঘয়ের দাগে যে প্রশ্নটি আছে চলো দেখে নিই। দুটি পানীয় খাবারের নাম লিখতে বলেছে। দুটি পানীয় খাবারের নাম হলো জল এবং দুধ, অথবা ফলের রস হতে পারে। পাশে ছবি দেওয়া আছে, দেখো। উমার দাগে দেখো, তিনের দাগের, লেপচা মিউজিয়াম কোথায় অবস্থিত? লেপচা মিউজিয়াম হচ্ছে কালিম্পং শহর, যেটা হচ্ছে কালিম্পং জেলায় অবস্থিত, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের। কালিম্পং জেলার কালিম্পং শহরের কাছে আলগড়ায় অবস্থিত। ঠিক আছে। এইবার দেখো, চারের দাগে দু একটি বাক্যে উত্তর দিতে বলেছি।
কয়ের দাগে দেখো ডোকরা কি, কোন জেলায় এই কাজ হয়? এটা কোনু হয়ে গেছে, এটা কোন জেলায় হবে? হস্যকারটা হবে না, ঠিক আছে? এটা কোন জেলায় এই কাজ হয়? ডোকরা হলো মোম গলানো পদ্ধতিতে পিতল বা ব্রোঞ্জ গলিয়ে তৈরি করা এক ধরনের প্রাচীন ও ঐতিহ্যবাহী ধাতু শিল্প। পশ্চিমবঙ্গের বাঁকুড়া এবং বর্ধমান, বর্ধমান পূর্ব এবং পশ্চিম, এখন দুটো ভাগ আছে, পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান। সেই বর্ধমান পূর্ব এবং পশ্চিম জেলায় এই কাজ মূলত হয়ে থাকে। তাহলে কোন কোন জেলায়? বাঁকুড়া এবং বর্ধমান পূর্ব পশ্চিম। আর ডোকরা কি? ডোকরা হলো মোম গলানো পদ্ধতিতে পিতল বা ব্রোঞ্জ গলিয়ে তৈরি করা এক ধরনের প্রাচীন ও ঐতিহ্যবাহী ধাতু শিল্প। পাশে কিছু ছবি দেওয়া আছে, দেখো এগুলাকে ব্রোঞ্জ গলিয়ে এইভাবে তৈরি করা হয় মূর্তি। এবারে ক্ষয়ের দাগে দেখো যাযাবর সমাজ কাকে বলে? যে সমস্ত মানুষেরা কোনো নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে বসবাস না করে জীবিকা ও খাদ্যের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়, তাদের যাযাবর সমাজ বলা হয়, ঠিক আছে? সেটা উটের পিঠে চড়ে হতে পারে, বা এমনি কৃষিকাজের উদ্দেশ্যেও হতে পারে, বা বিভিন্ন গবাদি পশু নিয়েও হতে পারে, গরু ছাগল ভেড়া মোষ শূকর এটসেট্রা। এবারে গয়ের দাগে দেখো চাঁদের কলঙ্ক কাকে বলে? পৃথিবী থেকে খালি চোখে চাঁদের গায়ে যে কালো দাগ বা ছোপ অংশগুলো দেখা যায় সেগুলিকে চাঁদের কলঙ্ক বলে। পাশে একটা ছবি দেওয়া আছে, দেখো পূর্ণিমার আকাশে রাতে যখন চাঁদকে দেখবে এরকম কালো কালো ছোপ দেখা যায়, এগুলোকে চাঁদের কলঙ্ক নামে পরিচিত। এগুলো কি বলতো? এগুলো হলো আসলে চাঁদের বুকে থাকা বা চাঁদে থাকা বিশাল বড় বড় গর্ত বা অন্ধকার আগ্নেয়গিরির সমভূমি এটসেট্রা, ঠিক আছে? এবারে ঘরের দাগে দেখো মাটি কিভাবে দূষিত হয়? জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করলে, আর প্লাস্টিক ও বর্জ্য পদার্থ মাটিতে ফেললে, কারখানার দূষিত রাসায়নিক জল মাটিতে মিশলে মাটিটা দূষিত হয়। তো অতিরিক্ত রাসায়নিক ও কীটনাশক ব্যবহার করা যাবে না, প্লাস্টিক ও বর্জ্য পদার্থ মাটিতে ফেলা যাবে না, কলকারখানার দূষিত রাসায়নিক জলকে পরিশোধিত করে মেশাতে হবে, তাহলে হচ্ছে মাটি দূষণ প্রতিরোধ করা যেতে পারে। তাহলে যদি প্রতিরোধের কারণ জিজ্ঞেস করে তাহলে এরকম উল্টোভাবে লেখা যেতে পারে যে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা যাবে না, প্লাস্টিক ও বর্জ্য পদার্থ মাটিতে ফেলা যাবে না, কলকারখানা দূষিত রাসায়নিক জলকে পরিশ্রুত করে নদীর জলে ফেলতে হবে। সেটা প্রতিরোধের উপায়। আর মাটি কীভাবে দূষিত হয়? এইসব কারণে দূষিত হয়। এবারে উমর দাগে দেখো ছৌ নাচের মুখোশ বানাতে কি কি ব্যবহার করা হয়? এগুলো আগেই পড়েছো, তাও দেখে নাও। ছৌ নাচের মুখোশ বানাতে মূলত আঠালো মাটি, কাগজের মণ্ড, পুরনো কাপড়, খড়ি মাটি এবং বিভিন্ন উজ্জ্বল রং ব্যবহার করা হয়। এছাড়া মুখোশ সাজাতে চকচকে জরি, পুঁতি ও পালক ব্যবহার করা হয়ে থাকে। পাশে কিছু ছবি দেওয়া আছে, দেখো ছৌ নাচের মুখোশের। মেনলি পুরুলিয়া জেলায় হয়ে থাকে, অনেকে জানবে। এবারে দেখো পাঁচের দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে, দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলেছে। চলো দেখে নিই উত্তরগুলো। প্রথমে আছে মৃৎশিল্প, কয়ের দাগে। এটা কিন্তু মৃং হবে না, এটা মৃৎ হবে, ঠিক আছে? এটা মৃৎ হবে, এটা খণ্ডত হবে, ঠিক আছে? এটা খণ্ডত হবে। মৃৎশিল্পের সঙ্গে ডান স্তম্ভের 5 নম্বরেরটা মিলছে, কৃষ্ণনগরে মাটির পুতুল। কৃষ্ণনগর হবে, যেখানে মাটির পুতুল বিখ্যাত। ক্ষয়ের দাগে দেখো পৌষ মেলা, পৌষ মেলার সঙ্গে ডান স্তম্ভের 4-এরটা মিলছে, শান্তিনিকেতন। শান্তিনিকেতনে প্রতি বছর পৌষ মেলা হয়। গয়েরটা দেখো রেশম শিল্প, রেশম শিল্পের সঙ্গে ডান স্তম্ভের সুজাপুর মিলেছে, মালদার সুজাপুর রেশম বা সিল্ক শিল্পের জন্য বিখ্যাত বা পরিচিত। ঘয়ের দাগে দেখো সূর্য মন্দির, সূর্য মন্দিরের সঙ্গে ডান স্তম্ভের কোণারক মিলছে, উড়িষ্যার কোণারকে বিখ্যাত সূর্য মন্দির অবস্থিত। উমর দাগে দেখো লালন ফকির, লালন ফকিরকে ডান স্তম্ভের সঙ্গে সাধক বাউল হবে। লালন ফকির একজন মহান বাউল সাধক ছিলেন। এগুলো আগেও করে এসছো, আগের সেমিস্টারে বা আগের ইউনিট টেস্টের জন্য যখন পড়েছিলে। এরপরে চলো ছয়ের দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নি। টিকা লেখো। কয়ের দাগে দেখো আছে লালন ফকির, লালন ফকিরের পরিচয়টা প্রথমে দেখে নি। লালন ফকির, যার নাম ছিল লালন শাহ বলে, ছিলেন একজন প্রখ্যাত বাউল সাধক, কবি এবং সমাজ সংস্কারক। লালন ফকির যাকে আমরা চিনে থাকি তার আসল নাম হচ্ছে লালন শাহ। ছিলেন একজন বিখ্যাত বাউল সাধক এবং কবি এবং সমাজ সংস্কারক, মনে রাখবে। আর দর্শন কি? তিনি হচ্ছে মানবতাবাদী দর্শনে বিশ্বাসী ছিলেন এবং জাতপাত ও ধর্মের ভেদাভেদের ঊর্ধ্বে মানুষকে স্থান দিয়েছেন। সৃষ্টি কি? তার রচিত অসংখ্য বাউল গান আজও বাঙালি সংস্কৃতি ও লোকসংস্কৃতির এক অমূল্য সম্পদ। এইভাবে পয়েন্ট আকারে মনে রাখবে, খুব সহজেই মন থেকে যাবে, 1 লাইন করেই আছে।
এবার ক্ষয়ের দাগে দেখো দীঘা বিজ্ঞান কেন্দ্র। এটি পশ্চিমবঙ্গের বিখ্যাত পর্যটন কেন্দ্র। দীঘায় অবস্থিত একটি জনপ্রিয় বিজ্ঞান সংগ্রহশালা। এর উদ্দেশ্য কি? সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের চেতনা ও সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এটি তৈরি করা হয়েছে। গেছো অনেকে আশা করি দীঘা সায়েন্স সিটিতে। এর আকর্ষণ কি? এখানে বিজ্ঞানের নানা জটিল নিয়মকে সহজে গ্যালারি ও 3D ভিউর সাহায্যে মজাদারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যারা গেছো তারা দেখবে বিভিন্ন রকম মজাদার বিজ্ঞানের কসরত দেখানো হয় ওখানে। এবার সাতের দাগে দেখো পার্থক্য লিখতে বলেছে কুটির শিল্প আর বৃহৎ শিল্পের মধ্যে। সাতের দাগের কয়ের দাগ কিন্তু কি কি দেখো। কুটির শিল্প ক্ষেত্রে মূলধন ও আকার কেমন লাগে দেখো। খুব কম মূলধন লাগে ও ছোট জায়গায় এই শিল্প গড়ে ওঠে। আর বৃহৎ শিল্পের ক্ষেত্রে কি হয়? প্রচুর মূলধন লাগে ও বিশাল জায়গা জুড়ে এই শিল্প গড়ে ওঠে। ঠিক আছে? মূলধন মানে কি বলতো? পয়সার প্রয়োজন। ঠিক আছে? শ্রমিক দেখো কুটির শিল্পের ক্ষেত্রে পরিবারের সদস্যরা মিলে সাধারণত হাত বা সাধারণ যন্ত্রে কাজ করেন। আর বৃহৎ শিল্পের ক্ষেত্রে বহু দক্ষ শ্রমিক ও ভারী শক্তির যন্ত্রপাতির সাহায্যে কাজ হয়ে থাকে। কুটির শিল্পের উদাহরণ কি? মনে রাখবে মাটির তৈরি জিনিস, তাঁত শিল্প, হস্তশিল্প আগেই পড়েছ প্রথমে শর্ট কোশ্চেনে। বৃহৎ শিল্পের উদাহরণ হচ্ছে লৌহ ইস্পাত শিল্প, গাড়ি নির্মাণ শিল্প ইত্যাদি। ঠিক আছে? এইবারে দেখো ক্ষয়ের দাগে যে প্রশ্নটি আছে হিংস্র বন্য পশু ও গবাদি পশুর মধ্যে পার্থক্য লিখতে বলেছে। দেখো বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রথমে বাসস্থান দেখো। হিংস্র বন্য পশু কোথায় থাকে? এরা প্রাকৃতিকভাবে বন জঙ্গলে স্বাধীনভাবে বসবাস করে। গবাদি পশু কোথায় থাকে? মানুষ এদের নিজেদের প্রয়োজনে বাড়িতে বা খামারে লালন পালন করে। খাদ্যাভ্যাস কেমন হিংস্র বন্য পশুর ক্ষেত্রে দেখো। এরা সাধারণত মাংসাশী হয় এবং অন্য পশু শিকার করে খায়। আর গবাদি পশুর ক্ষেত্রে দেখো এরা প্রধানত তৃণভোজী হয়, ঘাস, খড়, লতাগুল্ম ইত্যাদি খায়। উদাহরণ কি? হিংস্র বন্য পশু নিশ্চয়ই জানো, বাঘ, সিংহ, চিতা ইত্যাদি। আর গবাদি পশু হচ্ছে লক্ষ্মী গরু, ছাগল, ভেড়া ইত্যাদি। ঠিক আছে? এখানে এই লক্ষ্মীটা হবে না, টাইপিং মিস্টেক কোনো কারণবশত হয়ে গেছে। গরু, ছাগল, ভেড়া ইত্যাদি। ঠিক আছে? এইবারে চলো আটের দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নিই। যে প্রশ্নগুলোর যথাযথ উত্তর দিতে বলেছে। কয়ের দাগে দেখো কি কি কারণে জল দূষিত হয়। জল দূষণের কারণের যে কোনো একটি চিত্র অঙ্কন করো। জল দূষণের কারণসমূহ দেখে নাও। এক নম্বর হচ্ছে কলকারখানা বর্জ্য। কলকারখানার বিষাক্ত রাসায়নিক পদার্থ, নোংরা জল সরাসরি নদীতে বা পুকুরে মিশলে জল দূষিত হয়। পাশে ছবি দেওয়া আছে দেখো। গৃহস্থলীর আবর্জনা, প্লাস্টিক, নর্দমার নোংরা জল এবং বাড়ির আবর্জনা জলাশয়ে ফেলার কারণে হয়ে থাকে। কৃষিকাজের প্রভাব, চাষের জমিতে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক বৃষ্টির জলে ধুয়ে নদী বা পুকুরে মিশলে হয়ে থাকে। পশু স্নান ও কাপড় কাচা, পুকুরের জল গবাদি পশু স্নান করালে এবং সাবান দিয়ে জামা কাপড় কাচলে জল দূষিত হয়। ঠিক আছে? এইগুলো হচ্ছে জল দূষণের কারণসমূহ। 4টা পয়েন্ট আছে, ভালো করে পড়ে নেবে। একটা চিত্র অঙ্কনের ধারণা দিয়ে দিচ্ছি, চিত্র অঙ্কন করে নেবে বা পাশে একটা ছবি দেওয়া আছে দেখো। একটি ছবিতে আঁকতে পারো যেখানে দেখা যাচ্ছে একটা কলকারখানার পাইপ থেকে কালো নোংরা জল এসে নদীর পরিষ্কার জলে মিশছে। এরকম একটা ছবি আঁকতে পারো। জাস্ট ছোটো ছোটো ঘর এঁকে দেবে, সেখান থেকে ধোঁয়া উঠছে উপরে আর কলকারখানার নোংরা জল এসে জলাশয়ে পড়ছে, নদীতে পড়ছে। ঠিক আছে? জল দূষণ কিন্তু ধোঁয়াটা ওঠা কিন্তু বায়ু দূষণ। ওটা জাস্ট ছবিটা বোঝানোর জন্য। কিন্তু মেনলি পাইপটা এঁকে জলটা যে নোংরা জলটা নদীতে পড়ছে ওটা কিন্তু এঁকে দেখাতে হবে। ঠিক আছে? এবারে দেখো ক্ষয়ের দাগে টেরাকোটার কাজ সম্বন্ধে যা জানো লেখো। এটা আগেই পড়ে এসছো, তাও দেখে নাও। টেরাকোটার কাজ। টেরাকোটা শব্দের অর্থ হলো পোড়া মাটি। নরম কাদা মাটি দিয়ে বিভিন্ন ধরনের পাত্র, পুতুল, মূর্তি বা সুন্দর নকশা তৈরি করে তা আগুনে পুড়িয়ে শক্ত করা এই শিল্পকেই টেরাকোটার কাজ বলা হয়। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের পোড়ামাটির মন্দির এবং মাটির ঘোড়া এই শিল্পের জন্য অত্যন্ত বিখ্যাত। পাশে কিছু ছবি দেওয়া আছে দেখো। কোথাকার বিখ্যাত? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে। ঠিক আছে? এবারে নেক্সট কোশ্চেন যেটা আছে দেখো, প্যাকেট বা টিনবন্দি খাবার অনেকদিন ভালো থাকে কেন? প্যাকেট বা টিনবন্দি খাবার ভালো থাকার পিছনে কী কী কারণ আছে? এক নম্বরে দেখে নাও, বুলেট করে দেওয়া আছে। এই খাবারগুলি তৈরির সময় বিশেষ পদ্ধতিতে সম্পূর্ণ জীবাণুমুক্ত করা হয়। খাবারগুলি হচ্ছে বায়ুরুদ্ধ বা এয়ার টাইট পাত্রে বন্দি করা থাকে, ফলে বাইরের বাতাস বা আর্দ্রতা ভেতরে ঢুকতে পারে না।
3 নম্বরে হচ্ছে বাতাস না থাকায় খাবারের মধ্যে কোনো ছত্রাক বা ব্যাকটেরিয়া জন্মাতে পারে না, তাই খাবার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ঠিক আছে? ভালো করে এটা পড়বে, পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে। এতটুকু পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর কোনো কিছু বুঝতে না পারলে বা কোনো কিছু নতুন জানার থাকলে অবশ্যই কমেন্টে তোমার মতামত জানিও। আর যদি ভালো লেগে থাকে বন্ধুদেরকে শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাও। অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? থ্যাংক ইউ। টাটা।